প্রত্যাশিতভাবেই ভারত ফিফা র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে গেল। এটা আগেই এমনটা অনুমান করা গিয়েছিল, কারণ গত ডিসেম্বরে 126-এ ছিল ভারত র্যাঙ্কিংয়ে ফিফার। আর এবার যে শেষ যে র্যাঙ্কিংটা বেরিয়েছে ফিফা থেকে, সেখানে 127-এ নেমে গেছে। 127-এই ছিল, কিন্তু এক ধাপ ওপরে চলে এসেছিল ডিসেম্বরে, কিন্তু সেটা ধরে রাখতে পারলো না, উল্টো নেমে গেল আরও এক ধাপ। বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশের সাথে যে ম্যাচটা ছিল এএফসি এশিয়ান কাপ ফুটবলের লড়াই, এর প্রথম ম্যাচটা শিলংয়ে ঘরের মাঠে ভারত ড্র করেছে, আর এর ফলেই এক ধাপ পেছনে। বাংলাদেশ দু ধাপ এগিয়েছে, তবু 183 তাদের র্যাঙ্কিং। তো বাংলাদেশ আমাদের বিষয় না। বাংলাদেশ 186-তে আছে না 183-তে আছে, সেটা আমাদের বিষয় না। আমাদের যেটা ছিল, বছর দেড়েক আগেও আমরা 99-এ ছিলাম। সে জায়গা থেকে ভারত ধীরে ধীরে ধাপে ধাপে নেমে এখন সর্বশেষ র্যাঙ্কিং 127। এই জায়গা থেকে যদি আমাদের র্যাঙ্কটা আরও ভালো করতে হয়, তাহলে সামনে যে এশিয়ান চ্যাম্পিয়নশিপ যে ম্যাচগুলো রয়েছে, সেখানে খুব একটা আশার আলো নেই। কারণ ভারত থেকে সবকটি দল, ভারতীয় গ্রুপে যারা রয়েছে বাংলাদেশ সহ সবকটি দল ভারত থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। তাদের সঙ্গে জিততে পারলে সেই র্যাঙ্কটা বা সেই জায়গাটা ধরে রাখা যাবে। কিন্তু ভারতকে এই জোন থেকে কোয়ালিফাই করে যখন যদি এশিয়ান চ্যাম্পিয়নশিপে পরবর্তী ধাপে যায়, সেখানে যে দলকে পাবে, হয়তো হায়ার র্যাঙ্কের দল সেখানে থাকবে, সেই দলকে হারাতে হবে, সেই দলের সঙ্গে ড্র করতে হবে, তাহলেই র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার সম্ভাবনা। এটা করা যতটা সহজ, মানে বলা যতটা সহজ, করা ততটা কিন্তু সহজ নয়। যেটা ভারতীয় স্প্যানিশ কোচ মলিনা বলেছেন যে এই দেশে আর প্র্যাকটিসে রেখে ফুটবলারদের এদিক ওদিক যাওয়ার সুযোগটা তিনি দেবেন না। দেশের বাইরে গিয়ে প্র্যাকটিস হবে, দেশের বাইরে একসাথে দলকে নিয়ে তিনি একটা মোটামুটি একটা ভালো সময় হাতে নিয়ে প্র্যাকটিসটা করবেন, যাতে দলের মধ্যে কম্বিনেশন আসে, এবং তারপর পরের ধাপের ম্যাচগুলোতে তিনি খেলবেন। সেটা যদি করা যায়, তাহলে মনে হয় যে হয়তো কিছুটা উন্নতি করতে পারে। কিন্তু যে বিষয়টা এখানে সব থেকে বলা প্রয়োজন, যে ভারতীয় দল যদি ফুটবলে ভালো জায়গায় যেতে হয়, তাহলে যে মূল দল যেটা রয়েছে সেটাকে সারা বছর বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য জায়গায় তাদের খেলতে হবে। একটা কম্বিনেশন তৈরি করতে হবে ভালো প্লেয়ারদের নিয়ে, তবেই যদি সাকসেস আসে। এখানে আইএসএল খেললাম, এখানে ডোমেস্টিক ফুটবল খেললাম, যখন টুর্নামেন্ট আসবে বা যখন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আসবে, তার 7 দিন 10 দিন আগে দল নিয়ে নিলাম। এর আগেও আমি বলেছি, 7 দিন 10 দিন প্র্যাকটিস করে ভালো রেজাল্ট করা যায় না, এটা মানতে হবে। এটা ফুটবলের যে বিজ্ঞান, এতেই বলে। সেই ধরনের আউটস্ট্যান্ডিং প্লেয়ার আমাদের নেই, সেটাও আগে বলেছি। তো সেই ক্ষেত্রে আমাদের টিম এফোর্টের উপর জোর দিতে হবে। সেটা করতে গেলে একটা প্রপার পরিকল্পনা আমাদের দরকার। ভারতীয় ক্রিকেট দল যেমন মূল দলটা সারা বছর বিভিন্ন দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, কোথাও টেস্ট, কোথাও টি-20 সিরিজ, কোথাও টুর্নামেন্ট, কোথাও এশিয়া কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এই ধরনের মানে ম্যাক্সিমাম প্লেয়াররাই এনগেজ থাকে ইন্টারন্যাশনাল লেভেলে ফুটবল ক্রিকেট খেলার জন্যে। তো তাদের একটা ধারণা থাকে অন্য দেশগুলো সম্পর্কে, এবং নিজেদের যে দুর্বলতা সেটা দূর করার একটা সুযোগ তারা পায়, এবং সেটা করে ভারতীয় দল এমনি এমনি কিন্তু টপ র্যাঙ্কিং দল হিসেবে, ক্রিকেটে কিন্তু টপ র্যাঙ্কিং দল। যদিও অনেকেই সেই তর্ক তো থাকবেই, ক্রিকেট আর কটা দেশ খেলে, ফুটবল যতগুলো দেশ খেলে, তা ফুটবলকে তো যদি এমনটাই হয়, ফুটবল অনেকগুলো দেশ খেলে, আমাদের থেকে ভালো খেলে, তাহলে তো সেখানে আরও বেশি চিন্তাভাবনার প্রয়োজন, আরও বেশি জোর দেওয়ার প্রয়োজন। তো সেখানে আমাদের কেন সেই অতীতের ভাবনার মতো থাকবে? কেন আমরা 7 দিন করব? কেন আমরা
10 দিনের প্র্যাকটিস করে যাব, সেখানে তো সারা বছরের জন্য ভারতীয় দল একটা দরকার। যারা খেলবে, যারা খেলুক না, শ্রীলঙ্কা গিয়ে খেলুক, ইউরোপিয়ান বিভিন্ন দেশের সঙ্গে, ছোট ছোট দেশের সঙ্গে খেলুক, সেখানে ব্যবস্থা করুক ফেডারেশন। ল্যাটিন আমেরিকাতে যেতে পারে দল, তো সেগুলো করে দলটাকে তো গোছাতে হবে সেই স্ট্যান্ডার্ডে। কোথায় স্ট্যান্ডার্ড এখন ফুটবলের, আর আমরা কোথায় আছি? তো এখনও গোলের জন্য আমাদের সুনীল ছেত্রীকে অবসর ভেঙে আবার আসতে হচ্ছে। তো এগুলো ভাবনার বিষয়। এটা যদি আমরা সত্যিকার অর্থে ফুটবলের যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের যে ভারতীয় দল বা ভারতীয় দলের সঙ্গে যুক্ত যে 20-25 জন বা 30 জন বা 40 জন ফুটবলার, যারা বাছাই ফুটবলার, তাদের নিয়ে আমাদের ট্যুর করাতে হবে বিভিন্ন জায়গাতে। বড় দলের সঙ্গে খেলতে হবে এমনটা বলছি না, কিন্তু ছোট ছোট ক্লাব ফুটবলও তো খেলা যায়। সেখানে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে বিভিন্ন জায়গায় যদি ব্যবস্থা করা যায়, বা সাউথ আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যদি ব্যবস্থা করা যায় কোথাও গিয়ে খেলার, তাহলে অ্যাটলিস্ট তো একটা কম্বিনেশন তৈরি হবে, একটা ধারণা হবে। আমরা যদি জাপানে গিয়ে খেলি বা সাউথ কোরিয়াতে গিয়ে খেলি, বা আমাদের মিডল ইস্টে যে দেশগুলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে, তাদের সাথে যদি আমরা খেলি, তাদের ক্লাবের সাথে যদি খেলি, একটা ধারণা তো তৈরি হবে। এবং ফুটবলাররা নিজেদের বুঝতে পারবে তারা কোন স্ট্যান্ডার্ডে আছে, বাইরের প্লেয়াররা কোথায় চলে যাচ্ছে। তো এই বিষয়গুলো ভাবতে হবে। ফিফা র্যাঙ্কিং আমাদের কিন্তু দিক নির্দেশ করে যে তুমি সামনের দিকে এগোচ্ছ না পিছিয়ে যাচ্ছ। সেটা সব দলের ক্ষেত্রেই। আর্জেন্টিনা 1 নম্বর রয়ে গেছে, তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলো খুব ভালো খেলছে। ব্রাজিল ঠিক ততটা সেই জায়গা ধরে রাখতে পারছে না, নিচে নেমে যাচ্ছে। লাস্ট যে র্যাঙ্কিং বেরিয়েছে সেখানে পর্তুগালেরও কিন্তু ওরা এক ধাপ নেমেছে নিচে। তো সেগুলো তারা খুব ভালো করে রিড করে এবং সেইটা দেখে কোথায় কী সমস্যা সেটাকে দূর করার চেষ্টা করে, এবং তারা কিন্তু সেই জায়গাটা ধরার চেষ্টা করে ইন্টারন্যাশনাল লেভেলে। আমি বলছি না ভারতীয় দল আর্জেন্টিনা, ব্রাজিল বা ইউরোপের দলগুলোর সঙ্গে আমি তুলনা করছি না, এটা করা অন্যায়ই হবে, মানে এটা ভাবনার মধ্যেই আমাদের নেই। কিন্তু আমরা এশিয়ান টুর্নামেন্টগুলোতে বা এশিয়ার দেশগুলোর সঙ্গে যদি আমাদের প্রথম লড়াইটা করতে হয়, তাহলে ওই স্ট্যান্ডার্ডে তো আমাদের যেতে হবে। সেটা যেতে গেলে, মানে সেটা ধরতে গেলে, ওই স্ট্যান্ডার্ডে যেতে গেলে আমাদের বিশাল পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা কাগজে কলমে করলে শুধু হবে না, এটা যেটা বাস্তব, যে ফুটবলাররা রয়েছে তাদের নিয়ে বেরিয়ে পড়তে হবে, এবং একসাথে খেলার একটা মানসিকতা তৈরি করতে হবে। তো তবেই না সম্ভব। আইএসএলে যেমন বিদেশি ফুটবলারদের সঙ্গে কম্বিনেশন করার পর সেখানে বিভিন্ন ক্লাব, যেমন মোহনবাগান, সুপার জায়েন্ট, তাদের যে দলের কম্বিনেশন এখন এসছে, তো সেই জায়গায় তো তারা ভালো খেলবেই। সেটা তো একদিনে চট করে চলে আসেনি, একটা দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করেছে। শুধু তাদের বলছি না, সেটা ফুটবল ক্লাব গোয়া হোক বা ব্যাঙ্গালোর ফুটবল ক্লাব হোক বা জামশেদপুর এবার সেমিফাইনাল খেলছে। নর্থ ইস্ট মানে ইউনাইটেড ফুটবল ক্লাব ভালো খেলেছে। তো আমাদের এই যে দলটা, ভারতীয় দলটা, এটা নিয়ে আরও ভাবনা চিন্তার প্রয়োজন। আমরা শুরুতেই একদম বড় ধরনের না করে আমরা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমাদের শক্তির যাচাই করতে পারি। আমরা খেলে একটা অভ্যাস তৈরি করতে পারি যে না, এখানে যে স্ট্যান্ডার্ড হয় সেটাকে আমরা ধরার বা সেটাকে টপকে যাওয়ার চেষ্টা আমরা করতে পারি কিনা, সেটা প্রথম দেখা দরকার। তারপর আমরা ইউরোপ, ল্যাটিন আমেরিকা সেসব জায়গায় যাব আরও ভালো ট্রেনিং করা। ট্রেনিং তো এখন মানে এর ধরনই পাল্টে গেছে। তো এগুলো নিয়ে ভাবতে হবে। ফিফা র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নেমে যাওয়া, এটা অ্যালার্মিং। এর থেকে নিচে নেমে গেলে কিন্তু মানে আরও খারাপ অবস্থা হবে। তো সে নিয়ে ভাবনা চিন্তা দরকার, এবং সেটা যদি করতে পারি তাহলেই আগামী দিনে আপাতত যে টার্গেট, যে এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্ট, এতে একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি। তো দেখা যাক কী পরিকল্পনা হয় এবং কতটুকু তা বাস্তবে রূপায়িত হয়। পরিকল্পনা তো নেওয়া যায়, কিন্তু সেটাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটাকে কার্যকর করা, এটা এর মধ্যে একটা বিশাল তফাৎ রয়েছে। সেই তফাৎটা দূর করে যেটা পরিকল্পনা নেওয়া হবে এবং যেটা আমাদের ভাবনা বা লক্ষ্য স্থির করা হবে, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। এটা যদি করতে পারি, নিশ্চয়ই আগামী দিনে ভারতীয় ফুটবলের উন্নতি হবে। আমার
এর আগের যে প্রতিবেদনগুলো যেগুলো বা আমি যেগুলো আপনাদের সামনে বলেছি যে শিলংয়ের ম্যাচটার আগে পরে বা ধরুন মালদ্বীপের সঙ্গে আমরা যে জিতেছি ফ্রেন্ডলিতে, সেটা দিয়ে শুধু যাচাই করলে হবে না, আরও বেশি আরও ভালো চিন্তা আমাদের করতে হবে। তো আজকে এটুকুই, আমরা নজর রাখবো ভারতীয় ফুটবলের দিকে এবং অবশ্যই আইপিএল তো চলছে, আইপিএলের বিষয় নিয়েও মাঝে মধ্যে আসছি। আইপিএলে যেটা এখন সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে এবারের আইপিএলের সব থেকে বেশি দামি প্লেয়ার তিনি কিন্তু অফ ফর্মে চলছেন, ঋষভ পন্থ। দেখা যাক তিনি সেটা ফিরে পান কিনা, রোহিত শর্মা ফর্ম ফিরে পান কিনা, নতুন নতুন মুখ আসছে। মোটামুটি থার্ড রাউন্ডের যে লড়াই সেটা চলছে, আরও একটু নজর রাখবো, তারপর নিশ্চয়ই আবার আপনাদের সামনে আসবো। এখানে শেষ করছি, নমস্কার।